নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। কংগ্রেস এবং ইউপিএ সরকারের সময় দেশ সুরক্ষিত ছিল না। রাজধানীর সিটি সেন্টারে স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত মন কি বাত ১২০তম পর্ব শ্রবণ অনুষ্ঠানে বক্তব্য রেখে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও মন্ত্রী সুধাংশু দাস সহ মুখ্যমন্ত্রীর নিজ বিধানসভা কেন্দ্রের ১০ নং বুথের কার্যকর্তারা। এদিন রাজধানী সিটি সেন্টারের স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত মন কি বাত ১২০তম পর্ব শ্রবণে আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রীর সিটি সেন্টারে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনেন। অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য রেখে বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে দেশ পরিচালনা করেছেন সেভাবে ত্রিপুরাতেও বর্তমান সরকার রাজ্য পরিচালনা করেছে। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার বর্তমান সরকার কোনো দুর্নীতির সাথে জড়িত নয়, অথচ কেউ কেউ বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু এগুলো করে লাভ কিছুই হবে না। তাদের এই ধরনের কার্যকলাপের পেছনে মূলত কারণ হল তাদের কাছে কোনো ইস্যু নেই বলে মুখ্যমন্ত্রী বিরোধীদের নাম উল্লেখ না করে কাঠ গড়ায় তুলেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর মার্গদর্শনে আগামী দিন ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, দেশবাসী আগে কংগ্রেস এবং ইউপিএ সরকারের কাজকর্ম দেখেছে, তারা দেশকে সুরক্ষিত রাখতে পারেনি। ভারতের জমি চীন দখল করে নিয়েছে। সবচেয়ে বড় বিষয় হল পাকিস্তান থেকে এসে পার্লামেন্টে পর্যন্ত আক্রমণ করেছে উগ্রপন্থীরা এবং বর্তমান সরকার এই দুষ্কৃতিকারীদের উদ্দেশ্যে সার্জিক্যাল স্ট্রাইক করে বুঝিয়ে দিয়েছে ভারত কাউকে আক্রমণ করে না, কিন্তু ভারতের উপর আক্রমণ আনলে ভারত কাউকে ছাড়বে না। মুখ্যমন্ত্রীর বিরোধীদের নাম উল্লেখ না করে আরো বলেন, অনেক লোক বিভেদে সৃষ্টি করার চেষ্টা করে। বর্তমান সরকার দিব্যাঙ্গদের জন্য যেভাবে চিন্তা করে এমন ভাবে চিন্তা করতে আগে কোনো সরকারকে দেখা যায়নি বলে জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করে বলেন, বর্তমানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রেও দিব্যাঙ্গরা বিশেষভাবে এগিয়ে যাচ্ছে এবং বিভিন্ন খেলাধুলায় তারা দেশের সুনাম অর্জন করেছেন বলে জানান মুখ্যমন্ত্রী। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেখুন যে মানুষের সাথে কিভাবে যোগাযোগ রাখতে হবে, এই মন কি বাত নিয়ে উনি মানুষের সাথে যোগাযোগ করেন, কথা বলেন। এবং একটু আগে আমরা একজন দিব্যাঙ্গজনকে দেখলাম কি সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রীজিকে বলছেন যে আমাদের প্রতিদিন, শুধু আজকে মেডেল আমরা পেলাম না, শুধু মেডেল পাওয়ার পরেও আমার প্রতিদিন কিন্তু একটা চ্যালেঞ্জ আমার লাইফে। এবং প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দিয়েছেন চিঠি লিখে। প্রধানমন্ত্রীজি সেটা রিসিভ করে তার প্রাপ্তি স্বীকার করুন, ওর সাথে কথা বলে সময় সময় আমরা দেখলাম যে একটা অনেকে দেন, তারপরে উনি মনে করছেন যে এই যে বিষয়টা সেটা যদি আমি মানুষের সামনে আনি তাহলে অনেকটা বেশি এটা সংবেদনশীল হবে, মানুষ সেটাকে আরো ভালো করে বুঝবে। তো এই জিনিসটা আমরা এক আমরা জিনিসগুলো আমরা দেখি। আমরা জানি যে প্রধানমন্ত্রীজির আহ্বানে এই যোগা দিবস পালিত হয় 21শে জুন। তো সেটা আসছে আন্তর্জাতিক যোগা দিবস, এবং উনি সেটা বারবার বলছেন যে যোগা এটা কোনো রিলিজিয়াসের বিষয় না। এই যোগার মাধ্যমে নিজেকে ফিট রাখা, নিজেকে ভালো রাখা, নিজের মানসিক শক্তি, মানসিক যে হেলদি, আমরা বহুত লোককে দেখি মানসিক ভারসাম্যহীন হয়েছে। অনেকে আছে কিন্তু এই ভারসাম্যহীন না, নিজেকে ভাবে ইন্টেলেকচুয়াল, কিন্তু সত্যিকারের অর্থে ওরা কিন্তু দেয়ার ইন ফিক্স। এত উদ্ভ্রান্তের মধ্যে থাকে যে কখন যে কি বলবে, কাকে অপমান করবে, কিছু যায় আসে না। আমি বলবো তারাও কিন্তু মানসিক বিকারগ্রস্ত। তো এদের সম্পর্কেও যদি যোগা করে তাহলে হেলদি মাইন্ড যখন হবে, তাহলে হেলদি বডির সাথে হেলদি মাইন্ডেরও বিষয় আসবে। সেগুলো আমার মনে হয় ওনার এই যোগার মাধ্যমে আমি ওইসব ব্যক্তিকে বলবো যে যোগা করুন এবং নিজেও ভালো হন, মানুষের জন্য কিছু ভালো করার চেষ্টা করুন। কারণ এগুলো আমরা দেখে এসেছি, রাজনীতির পরিভাষায় মাননীয় প্রধানমন্ত্রীজি পাঠিয়ে দিয়েছেন। আগে এগুলো ছিল না, একটা অস্থির পরিবেশ, অস্থিরতা সৃষ্টি করবে, যাকে যা খুশি কর, এর মধ্যে অনেকটা ওই ক্লাউনের মতো অবস্থা দাঁড়ায়। তালি পাওয়া যায় কিন্তু ক্লাউন, কিন্তু আলটিমেটলি ওর স্থান কিন্তু মানুষের মধ্যে থাকে না।
তো এইগুলো মাননীয় প্রধানমন্ত্রীর থেকে আমরাও শিখছি। আমরা একটা সময় এরকমই ভাবতাম যে এইভাবেই কিন্তু জীবন, আমাদের লাইফস্টাইল এরকমই হবে। এখনো যারা যুব সম্প্রদায়ের আছেন, মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে আমাদের ত্রিপুরা বিধানসভার মধ্যে আপনি চিন্তা করুন কি বলেছেন উনি, যে যারা যুবক, যারা 25 বছরের 18 থেকে 25 বছরের যারা ছেলে মেয়েরা আছে তাদেরকে আপনারা খুঁজে বের করুন, রাজনীতির মধ্যে ওনাদেরকে নিয়ে আসুন, কারণ দে আর ফ্রেশ এবং তাদের যে চিন্তা ভাবনা তারা এখন অনেক বেটার ওয়েতে ওরা চিন্তা ভাবনা করে, কারণ তারা কিন্তু দে আর নট পলিউটেড। বলছে এইরকম ফ্যামিলির থেকে এই ধরনের ছেলে মেয়েদের নিয়ে আসুন, অল্প বয়সের যারা আছে 18 থেকে 25 বছরে, তাদেরকে যদি রাজনীতিতে নিয়ে আসা যায়, আগামী দিনে যে ডাইনাস্টি হয় যে আমার এমুকে পলিটিক্স করেছে, তার ছেলেও হবে, তার মেয়েও হবে, এই ধরনের একটা ছিল। বলছে না, একদম ফ্রেশ আমরা। অপরদিকে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের 1 নং বুথে মন কি বাত অনুষ্ঠান শোনার জন্য এক বিশেষ ব্যবস্থা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। শান্তন টিভি। নেশাগ্রস্ত ভবঘুরের হামলায় মৃত্যু হল এক পথচারীর। তারপর স্থানীয়রা অভিযুক্ত ভবঘুরেকে আটক করতে গিয়ে তার উপর আঘাত আনে। পরবর্তী সময় ভবঘুরেও মৃত্যু হয়। এই ঘটনায় সাবরুম কলাছড়া এলাকায় নেশাগ্রস্ত ভবঘুরের হামলায় নিহত এক পথচারী, জনরোষে আহত অভিযুক্ত। জানা যায়, সাবরুম মহকুমার কলাছড়া এলাকায় নেশাগ্রস্ত ও মানসিক অবসাদগ্রস্ত এক ভবঘুরের হামলায় প্রাণ হারালেন এক সাধারণ পথচারী। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী রবিবার দুপুরে ওই যুবক হঠাৎ উন্মত্ত হয়ে ওঠে এবং লোহার রড হাতে নিয়ে পথচারীদের ধাওয়া করতে থাকে। স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের মধ্যে থেকে একজনকে সে প্রচণ্ড আঘাত করে। ঘটনাস্থলে মৃত্যু হয় সে ব্যক্তির। এই মর্মান্তিক ঘটনার পর এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরবর্তী সময় উত্তেজিত জনতার এলোপাথারি মারের চোটে অভিযুক্ত যুবকেরও মৃত্যু হয়। উভয়ের বাড়ি কলাছড়া বাজার সংলগ্ন এলাকায়। বিকৃত মস্তিষ্ক যুবকের নাম আশিক দাস এবং অপর নিহত যুবক দেশপ্রেম চক্রবর্তী। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শান্তন টিভি। মানুষ পুরনো কুসংস্কারের উপরেও আস্থা রাখল, তাই বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ের আয়োজন। কুঞ্জ সাজিয়ে এবং মালাবদল করে হয়েছে 2 ব্যাঙের বিয়ে। কুঞ্জে উঠেছে পাড়ার দিদারা। বরযাত্রী গেলেন গ্রামবাসী, হল নৃত্য, শেষে বৃষ্টিমুখ। বর্তমান সময়ে চৈত্র মাসের প্রচণ্ড দাবদাহে চলছে সমস্ত রাজ্য। তাতে করে জনজীবনের অস্বস্তি ভাব তীব্র আকার ধারণ করছে। ঝড় বৃষ্টির কোনো লেশমাত্র দেখা নেই। প্রচণ্ড দাবদাহে বিভিন্ন এলাকায় খাল, বিল, পুকুরের জল শুকিয়ে গেছে। তাতে করে রাজ্যের বিভিন্ন এলাকার মানুষ জলের জন্য হাহাকার করছে। রাজ্যের মানুষ একটু বৃষ্টির জন্য হা হতাশ করতে দেখা যাচ্ছে। তার মধ্যে এই প্রচণ্ড দাবদাহের ফলে বিশেষ করে এ সময় খারিফ ফসলগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে। কৃষকরা শুধু একটু বৃষ্টির জলের জন্য আকাশ পানে চেয়ে রয়েছে। বৃষ্টি না হবার কারণে এ সময়ে প্রচণ্ড দাবদাহের ফলে কৃষকের জমির ফসলগুলো ঝলসে যাচ্ছে, কিন্তু বৃষ্টি কবে হবে কেউ জানে না। প্রচণ্ড দাবদাহে মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে যদি না সানস্ট্রোক হয়ে যায়। তাই প্রচণ্ড দাবদাহ থেকে স্বস্তি পেতে বৃষ্টির আশায় চিরাচরিত প্রথায় ব্যাঙের বিয়ের আয়োজন করা হল প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকা খোয়াই আশারাম বাড়িতে শনিবার রাতে। বৃষ্টির জন্য খোয়াই আশারাম বাড়ি এলাকায় লোকজন বিকেল থেকে ব্যাঙের সন্ধানে খোঁজ খবর করতে শুরু করে দেয়। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর তারা ব্যাঙ পেয়ে যায় এবং ব্যাঙের বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। শেষে আশারামবাড়ি এলাকায় লোকজন শনিবার রাত 10টা পর্যন্ত এই অনুষ্ঠান চালিয়ে যায়। এই অনুষ্ঠানে শতাধিক গ্রামবাসী অংশগ্রহণ করেন। তারা 2টি পুরুষ এবং স্ত্রী ব্যাঙ ধরে তাদের বিয়ে দেয়। গ্রামবাসীরা পুরো সময় আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই,
এই গানটিকে নাচতে থাকেন। এদিন আশারামবাড়ি এলাকায় ব্যাঙের বিয়ের অনুষ্ঠানের মূল আয়োজনকারীরা ছিলেন বিশেষ করে এলাকার স্থানীয় মহিলারাই। কেন ব্যাঙের বিয়ে এই বিষয়ে জানতে চাইলে গ্রামের মহিলারা জানান, বৃষ্টি হবে কি না জানি না, কিন্তু আমরা বৃষ্টির জন্য প্রার্থনা করেছি চিরাচরিত প্রথা মেনে। আমাদের পূর্বপুরুষরাও এই প্রথাকে মেনে ব্যাঙের বিয়ে দিতেন বৃষ্টির জন্য, এবং আমরাও তাদের সে প্রথাকে অনুসরণ করলাম যাতে বৃষ্টি হয়। বৃষ্টি হলে আমরা স্বস্তির নিঃশ্বাস নিতে পারব এবং প্রচণ্ড দাবদাহ থেকে প্রত্যেককে বেঁচে যাবে ও স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে যদি বৃষ্টি হয় বলে জানালেন খোয়াই আশারামবাড়ি এলাকার মহিলারা। জল নাই, পুকুরে জল নাই, মানুষে আহাহার করতেছে, কেউ জল পাইতেছে না। আমরা ব্যাঙ্গা ব্যাঙ্গিরে দৌড়ে আনছি, আইনা বিয়া দিয়া আমরা তারা জল নিয়ে দিয়াই আমরা আটকে রাখতাম না। আগের দিনের তারা করতো, আমরা শুনছি, তার জন্য আমরা এর জন্য আমরা এটা রেডি করছি। আচ্ছা, আপনারা যে এই বিষয়টা নিয়ে মানে না মেয়ে ছেলে যেভাবে বিয়া হয় এভাবে সব আমরা সব করণ করছি, ওইরা আমরা বিয়া দিচ্ছি। আমরা অধিবার দিছি, সব দিছি। কতদিন ধরে এইটার কাজটা চলতেছে আপনার? তিন দিন হয়েছে। আচ্ছা, এটা কোন জায়গা? তবে একটি প্রবাদ বাক্য আছে, বিশ্বাসে মিলে কৃষ্ণ, তর্কে বহুদূর। এ বিষয়ে অনেকের বিশ্বাস ব্যাঙের বিয়ের প্রথাকে মান্যতা দিয়ে ঈশ্বর সত্যি ভূমাতাকে বৃষ্টি স্নাত করাবেন অবশ্যই। শান্তন টিভি। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের কৃপা দেশের ৫% মানুষের উপর। ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে শ্রমিকরা। আগামী মঙ্গলবার থেকে চালু হতে চলেছে শ্রমিকদের জন্য নয়া আইন। শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে প্রতিবাদ করার ভাষা হারিয়ে ফেলতে এই আইন কার্যকর করতে চাইছে সরকার। ২০ মে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে রবিবার অনুষ্ঠিত হয় রাজ্য ভিত্তিক কনভেনশনে। এই কথা বলেন সিআইটিউর রাজ্য সভাপতি মানিক দে। 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন সমূহ ও বিভিন্ন সংগঠনের আহ্বানে ২০ মে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে রবিবার অনুষ্ঠিত হল রাজ্যভিত্তিক কনভেনশন। আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয় এই কনভেনশন। কনভেনশনে উপস্থিত ছিলেন সিআইটিইউর রাজ্য সভাপতি মানিক দে, সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে সিআইটিইউর রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত বলেন, সরকারের বিরুদ্ধে কথা বললে বলা হয় সনাতন ধর্মের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, রাষ্ট্রবিরোধী কথা বলা হচ্ছে, কোথাও বলা হয় হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। এই পরিস্থিতিতে 17টি দাবির ভিত্তিতে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন সমূহ ও বিভিন্ন সংগঠন ২০ মে দেশব্যাপী আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ২০ মে দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সফল করার জন্য দেশব্যাপী প্রস্তুতি শুরু হয়ে গেছে বলেও জানান তিনি। আমাদের দেশে যা কিছু এই সরকারের বিরুদ্ধে আপনি ভূমিকা নিন না কেন, সেখানে কথাও বলা হবে এটা সনাতন ধর্মের বিরুদ্ধে, কথাও বলা হবে এটা হিন্দু ধর্মের বিরুদ্ধে, কথাও এটা বলা হচ্ছে রাষ্ট্রবিরোধী ভূমিকা সেখানে পালন করছে আন্দোলনে যারা অংশগ্রহণ করছে। এই জায়গায় আমরা লক্ষ্য করছি যে জার্মানিতে একটা কথা খুব প্রচলিত ছিল যে সেখানে মানুষ যখন আন্দোলন করতেন হিটলার একটা কথা বলতেন যে যা কিছু অজার্মান অর্থাৎ লড়াই আন্দোলন সংগ্রাম করলে হিটলার বলতেন এটা হচ্ছে অর জার্মানি, এটা জার্মানিও নয়, জার্মান দেশের স্বার্থ রক্ষার জন্য নয়, তার জন্য তারা এটাকে আনজার্মান বলতেন, এটা অজার্মানীয় বলতেন। সেই জায়গায় আজকে ভারতবর্ষ এইটা চালু করার তারা চেষ্টা করছে যে না, যা কিছু ভারতবর্ষে আন্দোলন লড়াই হচ্ছে এটাই সেখানে ইন্ডিয়ান নয়, ভারতীয় নয়, এটা অভারতীয়। এভাবে একটা ছাপ দেওয়ার একটা মন মানসিকতা সারা দেশে তৈরি করার জন্য একটা ব্যাপক প্রচার তারা তৈরি করার চেষ্টা করছে। এরকম একটা পরিবেশে দাঁড়িয়ে আমাদের দেশে 17টি দাবির ভিত্তিতে সমস্ত ট্রেড ইউনিয়নগুলো তারা সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 20 মে আন্দোলনে সেখানে নামতে হবে।
সাধারণ ধর্মঘট, অন্যান্য বার কখনো কখনো ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাইক হতো, শুধু শিল্প ধর্মঘট, আর এবার হচ্ছে সারা দেশব্যাপী ধর্মঘট, সাধারণ ধর্মঘট। যদি নরেন্দ্র মোদী সরকারের এই নীতির বিরুদ্ধে মানুষকে সংগঠিত করতে হয়, এককাট্টা করতে হয়, নরেন্দ্র মোদীকে পিছু হটতে বাধ্য করতে হয়, তাহলে সকলকে জান কবুল লড়াইয়ে নামতে হবে। এবং তার জন্য আজকে আমরা 30 মার্চ এখানে কনভেনশন করছি। অপরদিকে সিআইটিউর রাজ্য সভাপতি সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান সরকার দেশকে সবকা সাথ সবকা বিকাশ নয়, সবকা সাথ সবকা সর্বনাশের দিকে নিয়ে গেছে। দেশের অর্থনীতিবিদরা সার্ভে করে দেখতে পেয়েছেন, বর্তমানে দেশের শ্রমিকরা দৈনিক মজুরি 203 টাকা থেকে 242 টাকা পায়। এই টাকা দিয়ে মোদী সরকারের সংসার এবং নির্মলা সীতারমণের চলে কিনা সেটা জানা নেই, কিন্তু শ্রমিকদের সংসার এ টাকা দিয়ে চলে না। এর উপর প্রতিদিন কাজ নেই। এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে শ্রমিকরা। অপরদিকে মহিলা শ্রমিকদের অবস্থা আরও বেশি করুণ। আরও বলেন, আরও দেখা যাচ্ছে দেশের 70% সম্পদ দেশের 5% মানুষের হাতে চলে গেছে এবং এই 5% মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কৃপায় বড় ধনপতি হয়েছে। তিনি আরও বলেন, এই সরকারের কারণে দেশের গরিবত্ব বাড়ছে। দেশের 80 থেকে 90% মানুষ গরিব, কারণ তাদের আয় উপার্জন প্রয়োজনের তুলনায় নেই। শ্রমকোড আইন পাশ করে নিলেও দীর্ঘদিন ধরে তারা চাপে পড়ে পাশ করতে পারছে না। চেষ্টা করছে আগামী মঙ্গলবার তারা এই শ্রম কোড কার্যকর করার। একতরফাভাবে আগামী এপ্রিল থেকে শ্রমিকদের উপর চাপ সৃষ্টি করতে এই শ্রম কোড কার্যকর করবে, যার ফলে শ্রমিকদের মালিকের ইচ্ছার উপর কাজ করতে হবে এবং এই আইনের মাধ্যমে সংগঠন করার অধিকার, আন্দোলন করার অধিকার এবং প্রতিবাদ করার অধিকার বন্ধ হয়ে যাবে। এই সরকারের লক্ষ্য হল এই আইন কার্যকর করে যাতে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন পুরোপুরি বন্ধ করে দিতে পারে, শ্রমিকরা যাতে নির্যাতন ও বঞ্চনার শিকার হয়ে কোনো প্রতিবাদ করতে না পারে। এর জন্য এই চেষ্টা বলে জানান তিনি। সরকারের বিরুদ্ধে তিনি বক্তব্যে আরও বলেন, জনগণ ও শ্রমিকের ঐক্য ভাঙার জন্য বিভাজনের রাজনীতি শুরু করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার, আর এটাকে ভাঙতে পারে একমাত্র গণ আন্দোলন। তাই শ্রমিকদের গণ আন্দোলনে অগ্রসর হতে আহ্বান জানান তিনি। উন্নত ভারত, সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিকাশটা তো সবকা সাথ সবকা সর্বনাশ, এই জায়গায় নিয়ে গেছে। আমার রিপোর্ট না, তাদের রিপোর্ট। এটা অনিয়মিত যারা কাজ করেন ভারতবর্ষে এখন মোটামুটি একটা অ্যাভারেজ করেছেন অর্থনীতিবিদরা, 203 টাকা থেকে 242 টাকা পান। চলে মোদী সাহেবের সংসার চলে কিনা বলতে পারবো না, নির্মলা সীতারমণের সংসার চলে কিনা বলতে পারবো না, কিন্তু সাধারণ মানুষের সংসার চলে কিনা আপনারা ঠিক করুন। বাজার দর যা সেখানে চলে কিনা, তাও তো নিয়মিত কাজ পাওয়া যায় না। কাজ বৎসরে হয়তো 3 মাস 6 মাস কাজ পায়, তার বেশি কাজ পান না। আর মহিলাদের অবস্থা আরো করুন, তাদের গড় গিয়ে 128 টাকা থেকে 159 টাকা মহিলাদের গড়, মজুরির গড়। এদের সংসার চলে ঠিক করেন, কোথায় নিয়ে গেছে দেশটাকে। এখন দেখা যাচ্ছে 5% মানুষের হাতে 70% সম্পদ কুক্ষিগত হয়ে গেছে, মানে 5 জন লোকের হাতে সারা দেশের 70% মানুষের সম্পদ কুক্ষিগত। কার কৃপায়? বিজেপি নরেন্দ্র মোদী সরকারের কৃপায় তারা বিরাট আকারের ধনপতি তৈরি হয়েছে। এখন তার থেকে তাদের ইলেকশন বন্ডের টাকা পায়, নানা সুযোগ সুবিধা পায়। স্বাভাবিক কারণেই পাইয়ে দেওয়া সরকার, কাদেরকে পাইয়ে দেওয়ার জন্য? আমজনতা না, মুষ্টিটা সব ধনপতিরা সবাই না, কিন্তু তাদের মতো বাছাই করা যারা বিজেপির পছন্দ লোক, তাদেরকে বাছাই করা লোকদেরকে দেওয়ার জন্য হলো গিয়ে এই গভর্নমেন্ট, এবং সেখানে এই কায়দায় তারা সরকার চালাচ্ছে। এদিনের আয়োজিত কনভেনশনে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। শান্তন টিভি। চুরি যাওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ সহ গ্রেপ্তার চোর চক্র, তাদের সাথে রয়েছে এক মহিলা চোরও। পূর্ব আগরতলা থানার পুলিশ
গ্রেপ্তার করেছে মহিলা চোর সহ মোট 4 জনকে। রাজধানীর শিবনগর স্থিত কলেজ রোড এলাকায় নারায়ণ চন্দ্রপালের বাড়িতে গত 25 মার্চ স্বর্ণালংকার সহ নগদ টাকা চুরির ঘটনা সংঘটিত হয়। তারপর পূর্ব আগরতলা থানায় একটি মামলা দায়ের করেন বাড়ির মালিক। তদন্তে নেমে পুলিশ 4 চোরকে জালে তুলতে সক্ষম হয়। এর মধ্যে রয়েছেন একজন মহিলা চোর। রবিবার দুপুরে পূর্ব আগরতলা থানায় পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার কিরণ কুমারকে এক সাংবাদিক সম্মেলন করে জানান, গত 25 মার্চ রাজধানী শিবনগর এলাকায় নারায়ণ চন্দ্রপালের বাড়িতে দুঃসাহসিক ঘটনা সংঘটিত হয়েছিল। পরবর্তী সময় নারায়ণ রুদ্রপাল বাড়িতে ফিরে এসে চুরির ঘটনা আঁচ করতে পেরে পূর্ব আগরতলা থানায় পুলিশকে অবগত করেন। তারপর পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি সদর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে একটি টিম গঠন করে সিসি ক্যামেরায় রেকর্ড হাতে নেওয়া হয়। তারপর জোর কদমে তদন্তে কাজ শুরু করে। বিভিন্ন সূত্র মোতাবেক দুর্গাবাড়ি আকাশ দে নামে এক যুবককে বিশ্রামগঞ্জ থেকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তার সাথে জড়িত আরও 3 থেকে 4 জন। এর মধ্যে রয়েছে রাজধানী জয়নগর এলাকার ইন্দিরা কলোনির সায়ন সরকার। তাকে বরতলা এলাকা থেকে আটক করেছে পুলিশ। অপর অভিযুক্তের নাম কৃষ্ণা নমো, তার বাড়ি রাজনগর এলাকায়। উষাবাজার এলাকা থেকে তাঁকেও আটক করা হয়েছে এবং তাদের সাথে জড়িত রয়েছেন এক মহিলা চোরও। এ মহিলার নাম লিপি বেগম। তাঁকে রাজনগর এলাকা থেকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ 80% স্বর্ণালংকার উদ্ধার করতে সক্ষম হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের পরিমাণ 324 গ্রাম, যার বাজার মূল্য 50 লক্ষাধিক টাকা। এর সাথে 40,000 টাকা নগদ উদ্ধার হয়েছে। পুলিশের ভূমিকা খুবই ভালো, কারণ আমার যেভাবে সাহায্য করছে এর লেগে আমি পুলিশকে ধন্যবাদ দিতে পারি। কবে হয়েছিল আপনার বাড়িতে চুরি? সোমবার রাত্রেবেলা হয়েছে। আমরা মঙ্গলবার দিন সকালেই কমপ্লেন করছি। কি কি চুরি হয়েছিল? মানে যেসব জিনিস ঘরে থাকে অন্যান্য আমার মিসেজের এগুলি হয়েছে। বাজার মূল্য কত? বাজার মূল্য তো আমরা অ্যাকচুয়ালি এসব ক্যালকুলেশন করি না, কিছু খুলে কাজ করছে। মানে পুলিশের ভূমিকা খুবই ভালো এবং বিশেষ করে রানা স্যার তো আমার সাথে অনেক সবসময় একটা যোগাযোগ রেখে কাজ করছে। जैसे कि आप जानते हैं 25 तारीख को मिडनाइट 1 से 3 o'clock बजे तक एक चोरी हुआ था। शिवनगर कॉलेज रोड एक्सटेंशन के एक आदमी है, उनका नाम है नारायण चंद्रपुर, बिजनेसमैन है। उनके घर में चोरी हुआ था। वो लोग बाहर गए थे, तब रात में चोरी हुआ था। तभी हम लोगों ने एक स्पेशल टीम बनाया SDPO सदर और ओसी राणा चटर्जी का लीडरशिप में। इमीडिएटली हम लोगों ने एक्शन लिया और हमारा साइबर सेल भी एक्टिव हो गया और पूरा CCTV एनालाइज करके एक चोर को आइडेंटिफाई कर लिया हम लोगों ने। तो उसका मेन चोर है, जो वेटरन चोर है, वो आकाश दे है उसका नाम। वो उसका घर है दुर्गाबाड़ी में। उसको हम लोगों ने विश्रामगंज से अरेस्ट किया है और उसका उस इंट्रोगेशन के बाद पता चला कि और 3-4 लोग उसके साथ है। एक और को अरेस्ट किया हमने, सायन सरकार। उसका घर है जयनगर इंदिरा कॉलोनी। उसको हम लोग बरतला से अरेस्ट किया। और एक कृष्णा नमा है, उसका घर है राजनगर में। उसको उषा बाजार से अरेस्ट किया। और एक लेडी भी इन्वॉल्व है इसमें, लिपि बेगम। उसको हम लोग राजनगर में अरेस्ट किया है। तो टोटल इसमें स्टोलन आर्टिकल्स बहुत सारा गोल्ड आइटम्स था, सिल्वर कॉइन्स था, कुछ पैसा था। तो लगभग अभी 80% हमारा गोल्ड आइटम पूरा रिकवरी हो गया है। टोटल 324 ग्राम्स गोल्ड रिकवरी हुआ है। इसका मार्केट वैल्यू अराउंड 50 लाख है। उसके अलावा उसके पास अप्रॉक्सीमेटली 40,000 कैश भी रिकवरी हुआ है और एक मोबाइल फ़ोन और 4 लोग अरेस्टेड हैं। उनके ऊपर क्या केस बना? इनका चोरी का केस है, ऑलरेडी केस रजिस्टर कर दिया था हम लोगों ने, जो BNS का 305, 313, 331 और 307। टोटल आप फुटेज भी देख सकते हैं। वो आदमी था, वो सेम बैग वो लेके जा रहा था, वो भी हम लोगों ने टोटल। জেলা পুলিশ সুপার আরও জানিয়েছেন তাদের সাথে আরও কারা কারা জড়িত রয়েছেন এবং তারা কতদিন ধরে এ ধরনের চুরির ঘটনা সংঘটিত করে চলেছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। শান্তন টিভি। আগরতলা পৌর নিগমের 23 কিলোমিটার এলাকায় নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির সম্পন্ন কভার ড্রেন। আগরতলা লাল বাহাদুর ক্লাব সংলগ্ন এলাকায় প্রতি বছর বর্ষার মরশুমে জল জমাট বাঁধে। এলাকায় জল নিষ্কাশনী ব্যবস্থা নিয়ে বলা চলে, তাই এবছর বর্ষার মরশুমের আগে যাতে জল নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা যায় তার জন্য জোর গতিতে শুরু হয়েছে কাজ।
রবিবার সকালে লালবাহাদুর এলাকায় গিয়ে পুরো ড্রেন পরিদর্শন করেন আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব। তিনি লক্ষ্য করেন এলাকার ড্রেনের বেহাল অবস্থার কারণে প্রতিবছর জল জমাট বাঁধে। ইতিমধ্যে কাজে হাত লাগানোর সিদ্ধান্ত নিয়েছে নিগম কর্তৃপক্ষ। অথচ এলাকার বহু বাড়িঘর বেআইনিভাবে সরকারি রাস্তা পর্যন্ত দখল করে রেখেছে। আগরতলা পৌর নিগমের কমিশনার এই আলিশান বাড়ির মালিকদের সাথে কথা বলেন এবং তাদের হাতে নোটিশ ধরিয়ে দেওয়া হয়। হাতে নোটিশ পেয়ে তারা কমিশনারকে জানিয়েছেন তারা দ্রুত সরকারি জমি ছেড়ে দিতে রাজি। নিগমের পক্ষ থেকে কমিশনার আশ্বস্ত করেছেন যখন কাজ শুরু হবে তখন তাদের নির্মাণ করা দেওয়াল ভেঙে দেওয়া হবে। এতে সহমত পোষণ করেছেন এলাকাবাসী। কমিশনার সংবাদ মাধ্যমকে জানায় আগামী মে ও জুন মাসের মধ্যে ড্রেনের কাজ সম্পন্ন করা হবে। এই ড্রেনের কাজ করতে গিয়ে কারোর দোকানপাট এবং বাড়িঘর জবরদস্তি ভাঙা হবে না। যারা বেআইনিভাবে সরকারি জমি দখল করে রেখেছিল তারা জানিয়েছেন নিচে থেকে সরকারি জমি ছেড়ে দিতে রাজি। কমিশনারের সাথে এদিন উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর হিমানী দেববর্মা। जैसे कि आप लोग देख रहे हैं पूरे शहर में ही अभी जितना स्टॉर्म वाटर ड्रेन है, जितना ड्रेनेज है ना, वो सब अच्छा तरीके से साइंटिफिक विज्ञान सम्मत तरीके से आरसीसी का ड्रेन और उसके ऊपर फुटपाथ हम अभी अगरतला स्मार्ट सिटी की तरफ से बना रहे हैं। टोटल 26 किलोमीटर ऐसा 23 किलोमीटर ऐसा रोड हो रहा है। तो आज हम इधर आए हैं लाल बहादुर चौमनी आश्रम चौमनी रोड पे हम लोग। तो इसमें क्या है कि यहाँ की बहुत पहले से प्रॉब्लम है, ड्रेन जो है अंदर घुस जाता है फिर बाहर निकल आता है, ऐसा टेढ़ा मेढ़ा है जिसकी वजह से यहाँ पे बारिश के समय पे पानी लगता है हमेशा। और इसका ड्रेनेज किधर जाना चाहिए, ग्रेडियंट, ये सब उल्टा पुल्टा था यहाँ पे। तो अभी इसका एक ड्रेनेज का स्टडी करके डीपीआर बना के हम इसका ड्रेनेज की ऐसी व्यवस्था कर रहे हैं कि इसमें पानी सही तरीके से जाए और कहीं पानी ना लगे। जहां तक पॉसिबल है ड्रेन एकदम सीधा बनेगा। इसमें कुछ इंक्रोचमेंट का भी इशू है और उसमें जितने लोगों का दुकान है, मकान है, उन सब लोगों से हमारी बात हुई आज और वो लोग सब लोग हमारे साथ सहयोग कर रहे हैं और हम आशा करते हैं कि इन सब लोगों के सहयोग के साथ बहुत जल्दी ये समाप्त होगा। और किसी का हम ऐसा घर और दुकान वुकान ऐसा नहीं तोड़ रहे हैं कि कोई लैंडलेस या प्रॉपर्टी लेस हो रहा है, कुछ भी नहीं ऐसा किया जाएगा। जो कुछ होगा उन लोगों के और हमारे सम्मति से ही होगा और ट्रेन सीधा बनेगा। इसमें कुछ लोगों ने थोड़ा बढ़ा के रखा है बिकॉज पहले खाली पड़ा था, उनको मालूम है, वो खुद ही बोल रहे हैं हम छोड़ देंगे, ऐसा वाला है। तो ये काम अभी ऑलरेडी शुरू हुआ है, आप देख रहे हैं रोड के दूसरा साइड में शुरू हुआ है। इसमें टोटल जो 23 किलोमीटर का शहर का काम है, ये सब शहर का मेन रोड जितना है वो सब में कर रहे हैं। अभी आप लोग देखेंगे खौरा रोड में भी काम चल रहा है, फिर वो दुर्गा चौमनी से लेकर के फायर ब्रिगेड तक भी काम चल रहा है। ये सब काम अगले 2 साल में समाप्त होना है, लेकिन अभी बारिश के पहले जो अभी वृष्टि अभी आ रहा है उसके पहले जो मेन जगह है जहाँ पे पानी लगता है वहाँ का काम हम समाप्त करने की कोशिश करेंगे। আগামী 5 দিন তীব্র গরম এবং আর্দ্রতার জন্য দেশজুড়ে সতর্কতা জারি করল ভারত সরকারের ভূবিজ্ঞান মন্ত্রণালয় এবং ভারত মৌসুম বিজ্ঞান কেন্দ্র। পশ্চিম দিক থেকে প্রবাহিত গরম বাতাস এবং উচ্চ আর্দ্রতার কারণে মার্চ মাসের শেষ লগ্নে আবহাওয়ার এই পরিবর্তন। আগামী 5 দিন ত্রিপুরা রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে। রবিবার থেকে শুরু করে আগামী 5 দিন দেশজুড়ে তীব্র গরম এবং উচ্চ আর্দ্রতাযুক্ত আবহাওয়া থাকবে বলে পূর্বাভাসের মাধ্যমে সতর্কতা ভারত সরকারের ভূবিজ্ঞান মন্ত্রণালয় এবং ভারত মৌসুম বিজ্ঞান কেন্দ্রের। পশ্চিম দিক থেকে প্রবাহিত গরম বাতাস এবং উচ্চ আর্দ্রতার কারণে তীব্র গরম অনুভূত হবে দেশজুড়ে। আগামী 5 দিন ত্রিপুরায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা দুপুর 1টা পর্যন্ত 36.4 ডিগ্রি সেলসিয়াস করা হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় 2.8 ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় 4.3 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 97% এবং সর্বনিম্ন 35% রেকর্ড করা হয়েছে। কৈলাসহরে সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, স্বাভাবিকের তুলনায় 4.3 ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন
তাপমাত্রা 22.8 ডিগ্রি সেলসিয়াস করা হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় 2.5 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 74% এবং সর্বনিম্ন 42% রেকর্ড করা হয়েছে। আকাশে খানিকটা মেঘ থাকতে পারে। আগামী 5 দিন তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞরা এই কয়েকদিন দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত বিনা প্রয়োজনে ঘর থেকে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন। অধিক পরিমাণে জল পান করার ও পরামর্শ দিয়েছেন তারা। ওয়ারেস, লস্যি কিংবা লেবুর জল পান করারও পরামর্শ দেওয়া হয়েছে। স্নান করতে হবে ঠান্ডা জলে। এ কয়েকদিন রোদের ভালো প্রভাব পড়তে পারে, যার কারণে হালকা ঢিলেঢালা সুতির বস্ত্র পরিধান করা এবং বাইরে বেরোনোর সময় ছাতা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। রাতের বেলায় ঘর থেকে তাপ বেরোনোর জন্য ঘরের জানালা খুলে দিতে হবে। অসুস্থতা অনুভব করলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গবাদি পশুকে গাছের তলায় ছায়ার মধ্যে রাখার পরামর্শ দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। ঘন ঘন পানীয় জল প্রদান করতে হবে গবাদি পশুদের। শান্তন টিভি। বিশালগড় রঘুনাথপুর এলাকায় আত্মঘাতী অভিজিৎ দেব নামে এক ব্যক্তি বিশালগড় রঘুনাথপুর এলাকার বাসিন্দা বিশ্বনাথ দেবের ছেলে অভিজিৎ দেব রবিবার সকালে বাড়ির পাশে নির্জন স্থানে একটি পেয়ারা গাছ থেকে অভিজিতের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। শনিবার রাতে খাবার শেষে পরিবারের সদস্যদের সাথে ঘুমিয়েছিল অভিজিৎ দেব। রবিবার সকালে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে অভিজিৎকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। কয়েক ঘন্টা খোঁজাখুঁজির পর বাড়ির পাশে একটি নির্জন স্থানে থাকা পেয়ারা গাছ থেকে অভিজিতের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। বিশালগড় থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় এক যুবক জানায় অভিজিৎ বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল, তার চিকিৎসা চলছিল। পূর্বেও বেশ কয়েকবার সে আত্মহত্যার চেষ্টা করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এনে বিগত 6-7 মাস ধরেই মেন্টালি ডিসঅ্যাপয়েন্টেড আছে। এর আগেও কিছুদিন আগে 2-3 মাস আগে হাপানিয়া হসপিটালে অ্যাডমিট ছিল। তো এর আগেও 2-3 বার তানে বিষ খাইছে। যাই হোক, তানের ভাই অনেকবার রিকভারি করার চেষ্টা করছে এবং রিকভারি করছে। প্লাস তানের ফ্যামিলির তরফ থেকে, আমাদের তরফ থেকে, ভাই বন্ধুর তরফ থেকে অনেক বোঝানোও হয়েছিল। যেহেতু মেন্টালি ডিসঅ্যাপয়েন্টেড, আমরা অনেক বোঝানোর চেষ্টাও করছি। গতকালকে রাত্রেবেলা যথারীতি আমরা যেরকম খাওয়া দাওয়া করে ঘুমাই, তাইনেও ঘুমাইছে। তেনে বাবার সাথেই ঘুমাইছে। রাত্রেবেলা হঠাৎ করে তাইনে পাওয়া যেতেছে না। তো ভোরবেলা পাওয়া যেতেছে না, ভাবছে কি কোনোখানে গেছে, হয়তো বা হাঁটতে গেছে। তারপরে সবাই খোঁজাখুঁজির পরে তাইনে ঝুলন্ত দেহটা বাড়ির একদম 100 মিটারের মধ্যেই পাওয়া গেছে। ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত TSECL কর্মী ও কর্মচারী সংঘের সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। রাজধানীর ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হয় এই ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অনুপ আচার্য। সাথে উপস্থিত ছিলেন সর্বভারতীয় বিদ্যুৎ মহাসংঘের মহামন্ত্রী কিশোরী লালজি, সংগঠনের প্রদেশ সভানেত্রী দেবশ্রী কলুই সহ অন্যান্যরা। এই সম্মেলন থেকে আগামী 3 বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। সর্বভারতীয় বিদ্যুৎ মহাসংঘের মহামন্ত্রী কিশোরী লালজি জানান, প্রতি 3 বছর পর সম্মেলনের মধ্য দিয়ে TSECL কর্মী ও কর্মচারী সংঘের নতুন কমিটি গঠন করা হয়। এই নয়া কমিটি পরবর্তী 3 বছর কাজ করবে। हमारे जो BMS के जो सारे यूनियन से 3 साल के बाद इसका वक्त खत्म होता है। उसके बाद अधिवेशन के द्वारा नए पदाधिकारी और कार्यकर्ता चुना जाता है कमेटी के लिए अगले 3 सालों के काम करने के लिए। अभी हमारा ये तीसरा ट्रिनियल जो कॉन्फ्रेंस है, उसमें अभी नया प्रेसिडेंट बनेगा, जनरल सेक्रेटरी आएगा, वाइस प्रेसिडेंट आएगा, जॉइंट सेक्रेटरी आएगा, कैशियर आएगा, ऑफिस सेक्रेटरी आएगा और एग्जीक्यूटिव मेंबर्स और इनवेटिव मेंबर्स भी रहेगा। इन लोगों ने अपने BMS के जो हमारा कार्य पद्धति है, जो गाइडलाइन है, जो क्राइटेरिया है, जो प्रोटोकॉल है, उसको ध्यान में रखते हुए अगले दिन हमारा राष्ट्र के लिए और संगठन के लिए काम करेंगे। CFSEর 59 জেলা কমিটির উদ্যোগে রবিবার কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়ামে সংস্থার রাজ্যভিত্তিক বার্ষিক ও আর্ট
অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত ও পার্শ্ববর্তী রাজ্য আসামের বরাক ভ্যালি থেকে CFAC এর বিভিন্ন কর্মকর্তার পাশাপাশি বিভিন্ন অঙ্কন প্রতিযোগী ও অভিভাবকরা অংশ নেন। এদিন বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস, CFAC এর প্রতিষ্ঠা সদস্য পরেশ চন্দ্রনাথ, সদূর আসামের বরাক উপত্যকা থেকে আগত তথা বিশিষ্ট শিল্পী গৌরীশঙ্কর নাথ সহ অন্যান্যরা। এই সংস্থার পক্ষ থেকে এত শিশুদেরকে এইখানে পুরস্কৃত করা হবে, ছাত্রীদের কথা নয়। দ্বিতীয়ত তাদেরকে নতুন করে আবার উৎসাহিত করার জন্য পুরস্কারের মাধ্যমে। আর এই পুরস্কারে শুধু যে পুরস্কার গ্রহীতা, যে পুরস্কার গ্রহণ করবে, যতটুকু না উৎসাহিত হবে, এই শিশু বা যে পুরস্কার পাবে তার যে অভিভাবক, ওনারা কিন্তু প্রাউড, ওনারা গর্বিত যে আমার সন্তান এই আর্টে ন্যাশনাল লেভেলে, স্টেট লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে, সাব ডিভিশন লেভেলে কম্পিটিশনে গিয়েছিল, সেখানে সেটা পুরস্কার পেয়েছে, একটা সার্টিফিকেট পেয়েছে। অভিভাবকদের মধ্যে কিন্তু উৎসাহ বাড়ে, যে আগামী দিনে তাকে আরেকটু বেশি করে কিভাবে আমরা তাকে উৎসাহিত করতে পারি বা আমরা সময় দিতে পারি। ত্রিপুরা অনিয়মিত পাম্প অপারেটর সংঘের সাংগঠনিক কনভেনশন অনুষ্ঠিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এদিনের কনভেনশনে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ সংগঠনের নেতৃত্বরা। কনভেনশনে সংগঠনের সদস্যরা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। এদিন কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, তিনি অনিয়মিত পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি অনুযায়ী তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে এই সরকার কাউকে বঞ্চনা করার জন্য নয়, বর্তমান সরকার জনদরদী রাষ্ট্রবাদী সরকার, সরকার সকলের। সরকারের উপর বিশ্বাস রাখার জন্য তিনি পাম্প অপারেটরদের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যথেষ্ট সচেতন, তিনি পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মন্ত্রী। বিধানসভার অধিবেশন চলছে, আপনারা জানেন বিগত 21 তারিখ থেকে অনেক কিছু কাজ আমাদের পেন্ডিং। তার মধ্যে আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক, আমরা পিপিও বলে ডাকি, আমাকে আমন্ত্রণ করলেন। আমি কথা দিয়েছি আসবো, কারণ আপনাদের সঙ্গে আমারও একটা সম্পর্ক ছিল, এখনো আছে। যখন আমি DWSE ছিলাম, আমার মনে আছে রবীন্দ্র ভবনে একটা এমন কর্মসূচি আয়োজন করা হয়েছিল, এবং তখন আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আপনাদের বেতন আমি বাড়াবো, এবং যেখান থেকে আপনারা 3,000-4,000 টাকা অনেকে পেতেন বা তার থেকে সামান্য বেশি পেতেন, আমরা বেতন বাড়িয়েছি 7,000 বা 7,000 থেকে একটু বেশি অনেকে আজকে পান। আমি আপনাদের এটাও কথা দিচ্ছি যে আমাদের সরকার এটা কাউকে বঞ্চনা করার জন্য নয়। আমাদের সরকারটা হচ্ছে রাষ্ট্রবাদী সরকার, আমাদের সরকারটা হচ্ছে একটা জনদরদী সরকার। কিন্তু সিদ্ধান্ত যখন সরকারকে নিতে হবে, সরকারটা কিন্তু সকলে, সবার, কারণ ব্যক্তিগত নয়, কোনো একটা জাতির নয়, কোনো একটা ধর্মের নয়, কোনো একটা সম্প্রদায়ের নয়, বা কোনো একটা সেকশনের নয়, সরকারটা সকলের। কিন্তু তার মধ্যেও এখানে নানা মত, নানা মুনি, নানা মত থাকতে পারে। কিন্তু আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, আপনারা ভরসা রাখবেন, বিশ্বাস রাখবেন, কারণ মানসিকতাটা আপনারা দেখেছেন যে আমরা আপনাদেরকে আপনাদের যে দাবি দেওয়া, চাহিদা, বেতন বৃদ্ধি, সেগুলো করার পক্ষে। কিন্তু ইচ্ছা করলেই সমস্ত কিছু করা যায় না, কিছু আইনি গ্যারাকল রয়েছে, কিছু সিস্টেম রয়েছে, সেই সিস্টেমগুলো ফলো করতে হবে। ভারতীয় ইতিহাস সংকলন সমিতি ত্রিপুরা প্রান্তর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় রবিবার। রাজধানীর IGM হাউসে অনুষ্ঠিত হয় এই সাধারণ সভা। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুখেশ কলুই। তিনি জানান, 1991 সাল থেকে ভারতীয় ইতিহাস সংকলন সমিতি পথ চলা শুরু হয়। বর্তমানে ত্রিপুরা রাজ্যে সংগঠনের মোট 36 জন আজীবন সদস্য রয়েছে। রাজ্যের 4টি জেলায় সংগঠনের জেলা কমিটি রয়েছে। বাকি জেলাগুলিতেও আগামী কিছুদিনের মধ্যে কমিটি গঠন করা হবে। এদিনের বার্ষিক সাধারণ সভায় সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি। আমাদের ভারতীয় ইতিহাস সংকলন সমিতি
ত্রিপুরা প্রান্তীয় উদ্যোগে প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। এই সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে একটা আয়াম দীর্ঘ আমাদের 1991 সাল থেকে পথ চলা এই সংগঠন। বর্তমানে আমাদের এই প্রদেশে মোট 36 জন আমাদের লাইফটাইম মেম্বার আছে। আমাদের একটা প্রান্তি তথা আমাদের এই প্রদেশের কার্যকরী কমিটি আছে এবং জেলাভিত্তিক কমিটি বর্তমানে 4টি জেলাতে গঠিত হয়েছে। বাকি জেলা আমি আপনাদের কাছে জানিয়ে দেব পরবর্তী সময়ে। আগামী 1-2 মাসের মধ্যেই আমাদের বাকি জেলাগুলো গঠিত হবে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে ওত পেতে বসে তেলিয়ামুড়া থানার পুলিশ। দেওঘর এক্সপ্রেস তেলিয়ামুড়া স্টেশনে পৌঁছানোর পূর্বে পুলিশ লক্ষ্য করে তেলিয়ামুড়া থানা এলাকার বাসিন্দা কাথার জমাতিয়ার সহ আরও কয়েকজন যুবক রেল স্টেশন সংলগ্ন ধান ক্ষেত দিয়ে 2টি ব্যাগ নিয়ে স্টেশনের দিকে আসছে। তারা পুলিশকে দেখতে পেয়ে একটি ব্যাগ ফেলে রেখে অপর একটি ব্যাগকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ তাদের পিছু ধাওয়া করে একটি ব্যাগ সহ কাথার জমাতিয়াকে আটক করতে সক্ষম হয়। একটা সময় কাথার জমাতিয়া পুলিশের উপর আক্রমণ চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই ব্যর্থ হয়। পরবর্তী সময় পুলিশ জঙ্গল থেকে অপর ব্যাগটি উদ্ধার করে ব্যাগ 2টি থেকে 25 প্যাকেটে মোট 40 কেজি গাঁজা উদ্ধার করা হয়। তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক জানায়, ধৃত কাথার জমাতিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারা অনুযায়ী তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গোপন সূত্রে আমাদের কাছে একটা খবর আসে তেলিয়ামুড়া থানাতে যে আজকে যে শিডিউল দেওঘর এক্সপ্রেসটা আগরতলা থেকে যেটা দেওঘরে যায়, সেই ট্রেনটাতে কিছু গাঁজা আমাদের তেলিয়ামুড়া স্টেশনের ওঠার একটা ইনফরমেশান আমাদের কাছে ছিল। তো সেই ইনফরমেশানগুলি আমাদের থানার অফিসার শ্যামল, রজকমণি সহ একটা সিভিল পথ প্লাস একটা প্লেন পথে প্লাস একটা ইউনিফর্মে একটা টিম ফর্ম করে সেটা ওইখানে একটা মোবাইল প্যাট্রোলিং রাখে। যখন ট্রেনটা সেখানে আসে তখন ওই আপনার যে ট্রেনের যে ব্যাক সাইডটা যে দাসুচন্দ্র পাড়ার যে দিকের থেকে যেই দুষ্কিয়া দাসুচন্দ্র পাড়ার যে জায়গাটা ছিল সেদিক থেকে একটা ছেলে 2টা ব্যাগ নিয়ে সেটা মানে ট্রেনটার যখন এখানে আইতেছে সামনে আঁকাইছে, তখন সে পুলিশ তাদের দেখা যখন সামনের দিকে আগে গেছে তো সে ভাগতে চেষ্টা করছে, তখন পুলিশ তাকে এখানে ডিটেন করছে। ডিটেন করার পরে যে সে স্কাপলিং করছে, আমার যে অফিসার রজকমণি জমাতিয়া তাকে একটা কামড়ও দিছে, স্কাপলিং করছে। তো পুলিশ তাকে ডিটেন করছে। ডিটেন করার পরে আমরা তার কাছে 2টা ব্যাগ পাই। 2টা ব্যাগের ভেতরে আপনার টোটাল 40 কেজির মতো গাঁজা, 19টা প্যাকেট 40 কেজি গাঁজা আমরা রিকভারি করি। এই ব্যাপারে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি। যে ছেলেটার পজিশনে আমরা জিনিসটা পাইছি তার নাম হচ্ছে কাথার জমাতিয়া। বাজার মূল্য কত? বাজার আনুমানিক বাজার মূল্য 9-10 লাখ টাকা।